hello. JonBenét. Someone killed this 6-year-old child. It was just unbelievable. I did not kill my daughter, JonBenét. 26শে ডিসেম্বর 1996 এক ভোরবেলা একটা ঠান্ডা শান্ত সকাল। ডিসেম্বরের ছুটির আমেজে চারদিক তখনও ঘুম ঘুম, কিন্তু হঠাৎ একটা ফোন কল পুরো শহরের নিস্তব্ধতা চিরে দিল। ঘটনাস্থল বোল্ডার, কলোরাডো। সকাল সকাল 911-এ ফোন করেন পেটসি র্যামজি। কণ্ঠে কাঁপন স্পষ্ট। ভয়ে সে কাঁপাগুলোই তিনি জানান ওদের 6 বছরের মেয়ে জন বেনেট র্যামজি বাসা থেকে হঠাৎ করেই নিখোঁজ হয়ে গেছে। সে সময় কেউই কল্পনা করতে পারেনি কেবল কয়েক ঘন্টা পরে ঘটবে এমন একটা ঘটনা যেটা শুধু এই পরিবার নয়, পুরো দেশকে হতবাক করে দেবে। বাড়ির বেসমেন্টে মেয়েটির নিথর প্রাণহীন দেহ খুঁজে পাওয়া যাবে, আর তার আশেপাশেই সারাক্ষণ খুঁজছিল পরিবার আর পুলিশ। জন বেনেটকে পাওয়া যায় এক ভয়ঙ্কর অবস্থায়। তার ছোট ছোট হাতে শক্ত করে বাঁধা দড়ি দিয়ে মুখে লাগানো কালো টেপ আর গলায় পেঁচানো গারদ, যা এক ধরনের দম বন্ধ করার অস্ত্র। তার মৃত্যুর দৃশ্য যেন একদম সিনেমার মতো হলেও এটা ছিল নির্মম বাস্তবতা। আর ঠিক সিঁড়ির ধাপে পাওয়া যায় একটা চিরকুট। সেখানে লেখা আছে মুক্তিপণ $1,18,000। সংখ্যাটা অদ্ভুতভাবে তার বাবার সেই বছর প্রাপ্ত বোনাসের পরিমাণের সাথে মিলে যায়। শুধু এটাই নয়, ঘটনার প্রতিটি দিক যেন কোনো একটি ইঙ্গিত দিচ্ছিল, কিন্তু সোজা সাপটা উত্তর পাওয়া যাচ্ছিল না। এই কাহিনী শুধু একটা খুন বা একটি শিশু নয়, জন বেনেট র্যামজি তা আমেরিকার ইতিহাসে অন্যতম রহস্য ঘেরাও আলোচিত অপরাধ হয়ে দাঁড়ায়। এই কেস উন্মোচন করে দেয় আমেরিকার বিচার ব্যবস্থার ফাঁকফোকর, আইনি তদন্তের দুর্বলতা এবং মিডিয়ার একপেশে দৃষ্টি। গোটা দেশ বিভক্ত হয়ে যায়। কেউ সন্দেহ করে বাবা মাকে, কেউ ভাবে বাইরের কেউ এর জন্য দায়ী। আর ওদের পরিবার চিরতরে গুটিয়ে পড়ে এক অনিশ্চিত দুঃসহ জীবনের ভেতর। সন্দেহ আর প্রশ্ন কখনো ওদের পিছু ছাড়ে না। তবে এই সত্যি ঘটনাটা নিয়ে আলোচনায় যাওয়ার আগে একটি কথা মনে করিয়ে দিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখন আসল রহস্যে ঢুকে পড়ার সময়, কারণ জন বেনেটের কেস কেবল একটি শিশুর হারিয়ে যাওয়া নয়, এটা হলো বিশ্বাস, নিরাপত্তা ও ন্যায় বিচারের ভাঙা আয়নার প্রতিচ্ছবি। ছোট্ট রাজকন্যা জন বেনেট। জন বেনেট র্যামজি জন্মেছিল 1990 সালের 6 আগস্ট জর্জিয়ার আটলান্টা শহরে। ওর বাবা জন র্যামজি ছিলেন একজন সফল বিজনেসম্যান, আর মা পেটসি ছিলেন একসময় বিউটি কুইন। ওদের পরিবারটা যেন সিনেমার মতো পারফেক্ট। বোল্ডার শহরের এক দামি পাড়ায় থাকত ওরা। জন বেনেট ছিল শিশু বিউটি কন্টেস্টের জনপ্রিয় তারকা। ঝকমকে জামা আর ঝলমলে হাসিতে সবার মন জিতে নিত। শহরের লোকজনের কাছে সে ছিল এক পরিচিত মুখ। কিন্তু এই চমকপ্রদ আর গ্ল্যামার ভরা জীবনের আড়ালে কেউ কল্পনাও করতে পারেনি একটা ভয়াবহ অন্ধকার সেই বাড়িতে একদিন নেমে আসবে, তাও আবার বড়দিনের রাতে। যেদিন জন বেনেট হারিয়ে গেল, বড়দিনের রাতে র্যামজি পরিবারে ছিল আনন্দঘন এক পার্টি। পরিবার আর বন্ধুবান্ধব সবাই এসেছিল। কিন্তু পরদিন সকালে পেটসি সিঁড়ির কাছে একটা হাতে লেখা চিঠি পেয়ে থমকে যায়। সেখানে লেখা ছিল জন বেনেটকে অপহরণ করা হয়েছে আর চাওয়া হয়েছিল একেবারে নির্দিষ্ট পরিমাণ অর্থ $1,18,000, যেটা হুবহু জন র্যামজির অফিস থেকে প্রাপ্ত সাম্প্রতিক বোনাসের সমান। সঙ্গে সঙ্গে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ আসে, কিন্তু তদন্ত খুব তাড়াতাড়ি বিশৃঙ্খল হয়ে যায়। কেউই ঘরটা ঠিকমতো সিল করে রাখেনি। বন্ধুবান্ধব আর আশেপাশের লোকজন আসা যাওয়া করছিল, আর এই বিশৃঙ্খলার মধ্যে গুরুত্বপূর্ণ প্রমাণ হয়তো হারিয়ে যায়। কয়েক ঘন্টা পর জন র্যামজি নিজের বাড়ির বেসমেন্টে খোঁজ করতে নেমে যায়। সেখানকার এক পুরনো রুমে পায় জন বেনেটের নিথর দেহ। ওর মাথায় আঘাতের চিহ্ন ছিল আর গলায় পেঁচানো ছিল কিছু। বোঝা যায় শ্বাসরোধ করে মারা হয়েছিল তাকে। চিঠি, ঘটনার সেদিনের পরিস্থিতি সবকিছুই দেখাচ্ছিল এটা খুব পরিকল্পিত কোনো কাজ। কিন্তু সত্যিটা আজও এক রহস্য রয়ে গেছে। কি হতে পারে সম্ভাব্য খুনি? আপনার মতামত কমেন্টসে জানান। তদন্ত আর বিভিন্ন থিওরি। এই ঘটনার প্রায় 30 বছর পেরিয়ে গেল, জন বেনেট র্যামজির কেস এখন একটা জট পাকানো রহস্যের মতো। অনেক ধরনের থিওরি আর অনেক সন্দেহভাজন উঠে এসেছে। প্রত্যেকের পক্ষে কিছু মানুষ আছে, আবার প্রতিটা থিওরিতেই কিছু অসঙ্গতি আছে। ফ্যামিলি ইনভলভমেন্ট থিওরি। শুরুর দিকে তদন্তকারীরা বেশি নজর দিয়েছিল র্যামজি পরিবারে, কারণ পরিসংখ্যানে দেখা যায় বাচ্চা খুনের ঘটনাগুলোর পেছনে প্রায় পরিবারের কেউ না কেউ থাকে।
তাছাড়া রেমজি পরিবারের বাড়িতে জোর করে ঢোকার কোনো চিহ্ন ছিল না, যেটা সন্দেহ আরও বাড়িয়ে তোলে। সেটা হলো মুক্তিপণের চিঠিটা। ওই চিঠিটা লেখা হয়েছিল বাড়ির ভেতরের কলম আর কাগজ দিয়ে, আর চাওয়া টাকার অঙ্কটা ছিল ঠিক জন রেমজির কাজের বোনাসের সমান। অনেকে ভেবেছে হয়তো পেটসি রেমজি কোনো দুর্ঘটনায় মেরে ফেলেছিল জন বেনেটকে, তারপরেই পুরো অপহরণের নাটক সাজায়। আবার কেউ কেউ সন্দেহ করেছিল জন বেনেটের বড় ভাই বার্কের দিকে, কারণ ছোটবেলায় তার রাগ ছিল আর একবার সে গলফ ক্লাব দিয়ে বোনকে মারাত্মকভাবে আহত করেছিল। 2016 সালে সিবিএসের একটা আনঅফিসিয়াল প্যানেল তাদের মতামত জানায়। বার্ক তখন 9 বছরের এবং রেগে গিয়ে দুর্ঘটনাবশত জন বেনেটকে মেরে ফেলতে পারে, আর তাদের বাবা মা সেটাকে থামাচাপা দিয়েছিল। তবে কোনোদিনই এই দাবিগুলোর পক্ষে শক্ত কোনো প্রমাণ মেলেনি, আর পরিবার সবসময় দাবি করে এসেছে ওরা নির্দোষ। তবে 1999 সালে একটা গ্র্যান্ড জুরি ঠিক করেছিল জন আর পেটসিকে অভিযুক্ত করা উচিত জন বেনেটের মৃত্যু, সংশ্লিষ্ট শিশু নির্যাতনের অভিযোগে আর অপরাধ লুকানোর জন্য। কিন্তু ডিস্ট্রিক্ট অ্যাটর্নি প্রমাণের অভাবে মামলা করতে পারেননি। অনেকে বলেন প্রথম থেকেই তদন্ত ঠিকভাবে হয়নি, অপরাধী স্থলের আলামত নষ্ট হয়ে গিয়েছিল, আর মিডিয়াও অনেকটা বায়াসড ছিল, ফলে সত্যি খুঁজে পাওয়া আরও কঠিন হয়ে যায়। ইন্ট্রুডার থিওরি, বাহিরের কেউ। এই থিওরি বলে হয়তো কেউ বাহির থেকে এসে বাড়িতে ঢুকে জন বেনেটকে মেরেছে। কারণ হিসেবে যেটা দেখানো হয় সেটা হলো জন বেনেটের অন্তর্বাসে এক অপরিচিত পুরুষের ডিএনএ পাওয়া গেছে। সেটা পরিবারের কারোর সাথে মেলেনি, আর আজও জাতীয় ডিএনএ ডাটাবেজে মেলেনি। তবে এই ডিএনএ নিয়ে ফরেনসিক বিশেষজ্ঞদের মধ্যে দ্বিমত আছে। কেউ বলেছে হয়তো এই ডিএনএ অ্যাক্সিডেন্টালভাবে লেগে গিয়েছিল, আবার কেউ বলছে এটাই আসল ক্লু। একজন প্রাক্তন গোয়েন্দা লোই স্মিথ, যিনি তদন্ত থেকে পদত্যাগ করেছিলেন পরিবারকে সন্দেহ করার কারণে, তিনি বলেন বেসমেন্টে ভাঙা জানালার নিচে একটা সুটকেস আর জন বেনেটের গায়ে স্টান গানের দাগ পাওয়া গেছে। এগুলো ইন্ট্রুডারের প্রমাণ। তবে এর বিরোধিতায় অনেকে বলেছে জানালার চারপাশে জাল আর ধুলা ছিল একদম অক্ষত, মানে সেখান দিয়ে কেউ ঢুকেছে এটারও কোনো নিশ্চিত প্রমাণ নেই। প্রথম দিকে কিছু প্রতিবেশী, গৃহপরিচারিকা আর পরিচিত লোকজন সন্দেহভাজন ছিল, কিন্তু শত শত ডিএনএ টেস্ট করেও কাউকে ধরা যায়নি। অনেকেই বলেছে হয়তো কোনো পেডোফাইল ওকে টার্গেট করেছিল, কিন্তু আজ পর্যন্ত তার পেছনে কোনো জোরালো প্রমাণ উঠে আসেনি। এত বছর পেরিয়েও আধুনিক ফরেনসিক প্রযুক্তি আসার পরেও এই কেসটা এখনও অমীমাংসিত। কিছু তদন্তকারী বলছে শুধু টাচ ডিএনএ দিয়ে কাউকে নির্দোষ বলে দেওয়া ঠিক না, বিশেষ করে যখন ঘটনাস্থলটার সকল আলামত নষ্ট হয়ে গেছে। এখনও বিতর্ক চলমান, কারা দায়ী, পরিবার না বাইরের কেউ। দুটো দিকেই কিছু প্রমাণ আছে, আবার দুটো দিকেই অনেক প্রশ্নের উত্তর নেই। মিডিয়ার হইচই আর মানুষের মতামত। জন বেনেট রেমজির কেসটা যেন এক বিশাল মিডিয়া ইভেন্টে পরিণত হয়েছিল। ট্যাবলয়েড, টিভি শো আর ডকুমেন্টারি সবাই আলাদা আলাদা অতিরঞ্জিত গল্প বলেছে, যা তদন্তকে অনেকটাই প্রভাবিত করেছে বলে দাবি করা হয়। রেমজি পরিবার একদিকে জনগণের চোখে খলনায়ক, আবার কখনো পাবলিক সিম্প্যাথি পাওয়া, এই দুই অবস্থাতেই পাওয়া গিয়েছে। এই ঘটনায় বোঝা গেছে মিডিয়া কিভাবে কারো জীবনের গল্প পাল্টে দিতে পারে, আর কতটা কঠিন হতে পারে বড়সড় কেস নিয়ে সঠিকভাবে তদন্ত চালানো। কিন্তু জন বেনেটের ন্যায় বিচার কি হারিয়ে গেল এই মিডিয়া ওয়াচের ভেতর? বছরের পর বছর প্রশ্নের কোনো উত্তর নেই। 30 বছর পার হয়ে গেল, নতুন ফরেনসিক টেকনোলজি আসলো, আবার তদন্ত হলো, তবুও কেসটার কোনো সমাধান হলো না। 2008 সালে নতুন ডিএনএ টেস্টের পর রেমজি পরিবারকে অফিসিয়ালি ক্লিন ঘোষণা করা হয়েছিল, কিন্তু আজও আসল খুনিটাকে ধরা যায়নি। জন বেনেটের খুন শুধু একটা মেয়ের প্রাণ নেয়নি, এটা ভেঙে দিয়েছে অনেকের জীবন। ন্যায় বিচারের উপর আমাদের ভরসা। এত বছর পরেও তদন্তকারীরা, সাংবাদিকরা আর সাধারণ মানুষ সবাই এখনও এসব উত্তরহীন প্রশ্নে ঘুরপাক খাচ্ছে। এক রহস্যের উত্তরাধিকার। পেটসি রেমজি মারা যান 2006 সালে। তিনি কখনো জানতেই পারলেন না কে তার মেয়েকে মেরেছিল। জন আর বার্ক রেমজি চেষ্টা করেছে জীবনটা আবার গুছিয়ে নিতে, কিন্তু সন্দেহের ছায়া এখনো ওদের পিছু ছাড়েনি। জন বেনেটের গল্পটা শুধুই একটা খুনের কাহিনী না, এটা তদন্ত ব্যবস্থার ফাঁকফোকর, মিডিয়ার প্রভাব আর একটা অপূরণীয় শূন্যতার প্রতিচ্ছবি। প্রশ্নটা এখনো একইভাবে রয়ে গেছে, কেউ একজন জন বেনেট রেমজিকে মেরেছিল, কিন্তু কে? যতদিন না সেই সত্যি খুঁজে পাওয়া যায়, ততদিন এই কেসটা থাকবে আমেরিকার সবচেয়ে ভয়ানক আনসলভড রহস্যগুলোর একটা হিসেবে।